হে এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা গুরুত্বপূর্ণ এই কারণ আমরা সবাই জানি যে বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা আর ইংলিশ হচ্ছে একটা বিদেশি ভাষা। এবার আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে কিন্তু সবচেয়ে প্রথমে আপনাকে ইংরেজি ভাষার গ্রামার সম্পর্কে জানতে হবে। কারণ আপনি যদি ইংলিশ ভাষার গ্রামার সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনি ফ্লুয়েন্টলি কনফিডেন্সের সাথে খুবই সহজভাবে একেবারে নিজের মতো করে ইংলিশ ভাষাটাকে বলতে পারবেন না। আচ্ছা, এবার অনেকেই বলবেন যে যদি আমি ইংরেজি ভাষা শিখতে চাই, গ্রামার শিখতে চাই, তাহলে গ্রামার শেখাটা শুরু করব কোথা থেকে? আমি পার্সোনালি রিকমেন্ড করব যে ইংলিশ গ্রামার শিখতে হলে সবচেয়ে প্রথমে আমাদেরকে কিন্তু টেন্স সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তো অলরেডি আমি টেন্সের উপরে কিন্তু অনেকগুলি ক্লাস করেছি। আমরা সবাই জানি যে টেন্স কথার অর্থ হচ্ছে সময়, এবং সময় তিন প্রকারের থাকে। একটা হচ্ছে বর্তমান সময়, একটা হচ্ছে অতীত অর্থাৎ যে সময়টা আমরা ফেলে এসেছি, এবং আরেকটা হচ্ছে ভবিষ্যৎ, মানে একটু পরে আমার কাছে যে সময়টা আসবে সেটা হচ্ছে ভবিষ্যৎ বা ফিউচার। তো টেন্স তিন প্রকারের থাকে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো আজকের ক্লাসে স্পেশালি আমি আলোচনা করব কিন্তু প্রেজেন্ট টেন্স সম্পর্কে। তোমরা অলরেডি আমার পেছনে বোর্ডে দেখেই ফেলেছো। আজকের ক্লাসে কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা জানি প্রেজেন্ট টেন্স কথার অর্থ হচ্ছে বর্তমান সময়। যেমন এই সময় আমি কি করছি? আমি ক্লাস করছি। আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠি, আমি প্রত্যেকদিন চা খাই, আমি প্রত্যেকদিন পড়াশোনা করি। এই যে ডেইলি যে বেসিস যে কাজগুলো করি এগুলো কিন্তু হচ্ছে প্রেজেন্টের কাজ। ঠিক আছে, এবার এই প্রেজেন্টের সময়টাকে কিন্তু চার ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাট আজকের ক্লাসে আমি স্পেশালি আলোচনা করব কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। তো সবচেয়ে প্রথমে আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সংজ্ঞা লিখে রেখেছি। সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। তো আমি লিখে রেখেছি, দেখো, কোনো কাজ বর্তমানে হয় বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যে কোনো কাজ বর্তমানে হয়, যেমন আমি লিখি, আমি পড়ি, আমি ঘুমাই, আমি স্নান করি, আমি স্কুলে যাই, অর্থাৎ যে কাজগুলো বর্তমানে হয় সেই কাজগুলোকে কিন্তু বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার সহজ কি কোনো উপায় আছে? হয়তো এই প্রশ্নটা অনেকের মনেই যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার কিন্তু সহজ উপায় আছে। সবচেয়ে প্রথমে যেহেতু আমরা বাংলাভাষী সেহেতু আমি বলবো, যখনই আমরা কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষের উচ্চারণ, একটু মনোযোগ দিয়ে শুনো, যখনই আমরা কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষের উচ্চারণ এ, ও, আ, ই, ও, এন, এস, আই এই ধরনের উচ্চারণ যখন কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এই ধরনের উচ্চারণ পাবো, সেটা কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন ধরো, আমি ভাত খাই, আমি ভাত খাই, খাই, এখানে খাই শব্দের শেষে কিন্তু ই এর উচ্চারণ এসেছে, ই। তাহলে দেখো আমি কি বলেছিলাম যে যে কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে খাওয়া, কি খাওয়া হচ্ছে একটা কাজ, কাজ মানে ক্রিয়া, ক্রিয়া মানে ভার্ব, তাই তো? তো যদি কোনো ক্রিয়ার শেষের উচ্চারণ এই ধরনের ই থাকে তাহলে আমরা বুঝে নেব যে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার এখানে আমি অনেকগুলো সেন্টেন্স লিখে রেখেছি, বাট এগুলোকে ট্রান্সলেট পরে করব। আগে আমাদেরকে জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের স্ট্রাকচারটা, আমাদের গঠনটা কীরকম হবে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা সবচেয়ে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে আমরা মেইন ভার্ব বসাবো এবং তারপরে অবজেক্ট বসাবো। আচ্ছা, এবার দেখো তো, আমি ভাত খাই, এই বাক্যের মধ্যে সাবজেক্টকে, সাবজেক্ট কথার অর্থ হচ্ছে কর্তা। তাহলে এখানে আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে আমাদের অবজেক্ট, এবং খাই বা খাওয়া সেটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমি ভাত খাই এর ইংলিশটা কি হবে? আমি মানে আই, আশা করি সেটা আপনারা সবাই জানেন। আমি মানে আই, আর খাওয়া মানে কি? ইট, আর ভাত মানে কি? রাইস। এবার অনেকেই বলবে আমি ভাত খাই, এটার ইংলিশ হওয়া উচিত ছিল যে আই রাইস ইট, বাট না। একটু স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারে বলা হয়েছে যে আমরা সাবজেক্টের ঠিক পরেই কিন্তু মেইন ভার্বকে বসাবো। এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে ইট, এই জন্য ইটকে আমরা সাবজেক্টের পরে বসিয়েছি। আমি ভাত খাই, আই ইট রাইস। পরের বাক্যে দেখো, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই ইংলিশ কি হবে? আমি মানে আই, স্কুলে যাই কি হবে? যাওয়া মানে তো গো, আই গো টু স্কুল।
আমি স্কুলে যাই, কি হয়ে গেল? আই গো টু স্কুল। এখানে মেইন ভার্ব হচ্ছে আমাদের গো, যেটা নাকি সাবজেক্টের ঠিক পরে বসেছে। দেখো মেইন ভার্বটা সাবজেক্টের ঠিক পরে বসে। সে প্রতিদিন স্কুলে যায়, কি হবে? হি গো টু স্কুল এভরি ডে। আচ্ছা এবার বলো তো, এই যে সেন্টেন্সটা লিখেছি এই সেন্টেন্সটা কি সঠিক? না, এই সেন্টেন্সটা সঠিক নয়। এই সেন্টেন্সে কিন্তু একটা ভুল আছে। আমরা সবাই জানি হি হচ্ছে এখানে সাবজেক্ট, গো হচ্ছে মেইন ভার্ব, এতটুক ঠিক। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, যখনই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের সাবজেক্ট, যখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট বা কোনো একটা নাম। হ্যাঁ, হি, শি, ইট, নেম, এগুলো যখন আমাদের সাবজেক্ট থাকবে, এগুলো হচ্ছে আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তো যখনই আমরা কোনো ইংলিশ বাক্যে আমাদের সাবজেক্ট হি, শি, ইট, নেমের মধ্যে যে কোনো একটা থাকবে, তখন আমরা কিন্তু সেখানে আমাদের যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বের সঙ্গে হয় আমরা এস অথবা ইএস বসাবো, ঠিক আছে? তাহলে এবার বলো তো, দেখো এখানে হি কি? হি হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং গো হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু মেইন ভার্বের সঙ্গে আমাদের এস বা ইএস যোগ করতে হবে। তো আমি এখানে ইএস যোগ করলাম, কি হয়ে গেল? হি গোজ টু স্কুল এভরিডে। সে প্রত্যেক দিন স্কুলে যায়। এই জিনিসটাকে খুবই ভালোভাবে বুঝতে হবে। যখনই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সেন্টেন্স তৈরি করব, সেখানে যদি আমাদের সাবজেক্ট হি, শি, ইট, নেম এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট হয়, তাহলে সেই সেন্টেন্সে আমাদের সাবজেক্টের পরে যে ভার্ব বসবে তার সঙ্গে কিন্তু অবশ্যই আমাদেরকে হয় এস নতুবা ইএস যোগ করতে হবে। মনে থাকবে? কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে লিখে জানাবে। দেখো তুমি বই পড়ো, কি হবে? তুমি মানে তো ইউ, হ্যাঁ, আর পড়া মানে কি? রিড, আর বুক মানে কি? বই। তাহলে তুমি বই পড়ো, ইউ রিড বুক। সূর্য পূর্ব থেকে উদিত হয়, সূর্য মানে কি? সান, দা সান। এখানে সান সূর্য, পৃথিবী থেকে সূর্য একটাই দেখা যায়, যেহেতু সূর্য একটাই আছে সেহেতু আমরা সান বা সূর্যের আগে কিন্তু দা বসাবো, ঠিক আছে? তাহলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, কি হবে? দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এবার বলো এই সেন্টেন্সটা সঠিক হয়েছে? সঠিক হয়নি। কেন? দেখো আমি একটু আগেই বলেছিলাম, নেম কি? যদি কোনো একটা নামের কথা বোঝায় তাহলে এই নেমটাই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে। তো সূর্য একটা আছে, এই আমরা পৃথিবী থেকে একটাই সূর্য দেখতে পাই, তাহলে এখানে দা সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। আমি এখানে এস যোগ করে দিলাম, তাহলে এটা রাইজটা হয়ে গেল রাইজেস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়। তারপরেরটা দেখো, জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে, তাহলে কি হবে? দ্য ওয়াটার ফ্রিজেস। দেখো এটা কি হবে? এটা ফ্রিজ হবে না, এটা হবে ফ্রিজেস। ফ্রিজেস এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, at 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্য ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে। এটা আমরা সবাই সায়েন্সের বইয়ে পড়েছি, আশা করি আপনারাও সবাই জানেন। তারপরে দেখুন, সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়। সে, সে মানে কি? আমরা হিও বলতে পারি, সিও বলতে পারি। আমরা হে কোনো ছেলেদের সম্পর্কে যখন বলি তখন আমরা হি বলি, আর যখন কোনো মেয়েদের সম্পর্কে কথা বলি তখন আমরা সি লিখি। তো আমি এখানে হি লিখলাম। তো সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়। হি গোজ টু বেড এট 10 PM এভরিডে। তাহলে দেখেই নিলে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো একটি সেন্টেন্স তৈরি করা কত সহজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে খালি একটা কথা মনে রাখতে হবে যে আমরা সাবজেক্টের পরে মেইন ভার্ব বসাবো, এবং সেই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সঙ্গে কিন্তু এস অথবা ইএস জুড়ে দেব, এবং তারপর যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট বসাবো, বাস, সিম্পল। তো আজকে ক্লাস থেকে যদি তোমরা অবশ্যই নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।